নমস্কার, দি ফোর্থ লেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের দশম সম্প্রচারে থাকছে দুটি প্রতিবেদন। প্রথম প্রতিবেদনে থাকছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অটোমোবাইল ক্লাবের সূচনা বিষয়ে আলোচনা এবং দ্বিতীয় প্রতিবেদনে থাকবে অঞ্চল বিষয়ে ভৌগোলিক ব্যাখ্যা। ন্যায্য দামে উন্নত মানের সম্ভার নিয়ে এলো কল্যাণী ITI মোড়ে। নিউ কালেকশন, আমাদের ঠিকানা B17/44 ITI মোড়, কল্যাণী, নদিয়া। সম্প্রতি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অটোমোবাইল ক্লাবের সূচনা হয়ে গেল। সে সম্পর্কে আমাদের জানাচ্ছেন ওই কলেজের অধ্যক্ষ ডক্টর সৌরভ কুমার দাস এবং ক্লাবের সম্পাদক দীপ বড়ুয়া। ইউটিউব চ্যানেল দ্য ফোর্থ লেনকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো। আমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে তাদের একটা কোলাবোরেশন হয়েছে। তারা আমাদের এখানে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিগুলো তারা তুলে ধরছে সবার সামনে, যাতে সবাই জানতে পারে আর কি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কাজকর্মগুলো সম্পর্কে। আমাদের এখানে রিসেন্টলি KGSE-তে ছাত্র আর শিক্ষকদের উদ্যোগে স্টুডেন্ট অটোমোবাইল ক্লাবের উদ্বোধন হলো। এখানে ছাত্রছাত্রীদের অনেকগুলো ক্লাব আছে। ক্লাব মানে সমমনস্ক ছাত্রছাত্রীরা এক গ্রুপে থেকে বিভিন্ন নির্দিষ্ট বিষয়ের আর কি চর্চা করে। এখানে অনেক ক্লাব আছে, যেমন অ্যাস্ট্রোনমি ক্লাব আছে, ড্যান্স ক্লাব আছে, মিউজিক ক্লাব আছে, তারপর কোডিং ক্লাব আছে, ম্যাথ ক্লাব আছে, এরকম বিভিন্ন ধরনের ক্লাবগুলো আছে। এখানে ছাত্রছাত্রীরা এই সমস্ত ক্লাবগুলোতে এই পার্টিকুলার বিষয়ের ওপর নিজেরা আলোচনা করে, আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে। বিভিন্ন ধরনের সেমিনার, কম্পিটিশান এগুলো চলতেই থাকে আর কি। এইগুলোতে বিভিন্ন ধরনের সেমিনারের পর তাদের সার্টিফিকেটও দেওয়া হয় কম্পিটিশানের পরে। এগুলোতে তাদের একটা ইউনিভার্সিটি তাদের একটা আলাদা ধরনের একটা মার্কস দেওয়ার ব্যবস্থা করেছে। তা এখন এই স্পেশাল মার্কসটা তাদের মার্কের থ্রু দিয়ে অ্যাওয়ার্ড করা হয়। আমাদের SSG-টা মানে স্টুডেন্ট অটোমোবাইল ক্লাবটা আমাদের এখানে অনেক দিন আগে একবার খোলা হয়েছিল, আমি ছিলাম না তখন। খোলা হয়েছিল, কিন্তু উদ্যোগের অভাবে পরে বন্ধ হয়ে যায়। তা আবার ছাত্রছাত্রীদের একটা উদ্যোগে আবার নতুন করে ক্লাবটা শুরু হলো। এই জন্য আমি ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাবো। আর আমাদের এখানে প্রফেসর শান্তনু দাস আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড, উনি চেয়ারম্যান এই ক্লাবটার। তার সাথে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন স্পেশালাইজেশনের বিভিন্ন টিচাররা অ্যাটাচ আছেন। তারা এই সমস্ত ব্যাপারে ছেলেদের হেল্প করবেন বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য, বিভিন্ন ধরনের সেমিনার করার জন্য, এই সমস্ত ব্যাপারে তারা তাদেরকে হেল্প করবেন। এখন এই ক্লাবের উদ্দেশ্যটা কী? এই ক্লাবের উদ্দেশ্যটা হচ্ছে ছাত্রছাত্রীরা বিভিন্ন অটোমোবাইলে বিভিন্ন ধরনের যে গাড়িগুলো আমরা দেখি, সেই অটোমোবাইলগুলোর বিভিন্ন ধরনের পার্টস থাকে, বিভিন্ন ধরনের মেকানিজম থাকে। এইগুলো সম্পর্কে তারা একটা ভাস্ট একটা আইডিয়া পাবে আর কি। সেই সমস্ত নতুন যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, যেমন ধরুন মেকানিজমের মধ্যে গিয়ার মেকানিজম হতে পারে, ক্লাচ মেকানিজম আছে, ট্রান্সমিশন সিস্টেম আছে, ডিফারেন্সিয়াল সিস্টেম আছে, সাসপেনশন সিস্টেম আছে। এই ধরনের বিভিন্ন যে মেকানিজমগুলো, এগুলো রিসেন্ট কী ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি এখন কী ব্যবহার করা হচ্ছে, আগে কী ছিল, এগুলো সম্পর্কে একটা হিস্ট্রি, এই জিনিসগুলো সম্পর্কে এরা নিজেরা জানবে। আর তার সাথে সাথে কী করবে, তারা সেগুলো অন্যদের জানানোর জন্য বিভিন্ন ধরনের সেমিনার করবে। সেমিনার করে বিভিন্ন ছেলেদের, অন্যান্য সমস্ত জুনিয়র ছেলেদের, তাদের মধ্যেও এই জিনিসটা আর কি, যে জ্ঞানটা এটা ছড়িয়ে দেওয়ার সাহায্য করবে। তাহলে এই ধরনের মোবাইলের, এই জন্য যে অটোমোবাইলের জন্য পার্টস আছে, প্রোডাকশন সিস্টেম কী ধরনের হয়, তারপর এখানে অ্যাসেম্বলিং কী ধরনের হয়। তার অ্যাসেম্বলিং, এখন তো রোবোটিক্সের বিভিন্ন ধরনের পার্টস আছে, তারা অ্যাসেম্বলগুলো করানো হয়, সেই ধরনের এই মেকানিজমগুলো, এগুলো সম্পর্কে করে আইডিয়া আসবে। তারপর বিভিন্ন ধরনের ফুয়েলগুলো কী ধরনের আমরা জানি, এখানে কম্বাসন ইগনিশন ইঞ্জিন আছে, স্পার্ক ইগনিশন ইঞ্জিন আছে, এখানে পেট্রোল ফুয়েল ব্যবহার করা হয়, ডিজেল ফুয়েল ব্যবহার করা হয়, কখনো ইথানল ব্যবহার করা হচ্ছে, কারেন্টলি আবার হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করা হচ্ছে, আবার ইলেকট্রিক্যাল ড্রিভেন কার ব্যবহার করা হচ্ছে এখন। এই ধরনের বিভিন্ন ধরনের যে অ্যাডভান্সমেন্টগুলো, ফুয়েল এফিসিয়েন্সি কী করে বাড়ানো যায়, এই ধরনের একটা হিউজ এরিয়া আছে যেখানে ছেলেরা কাজ করতে পারবে। এই সমস্ত আমাদের টিচারদের গাইডেন্সে ছেলেরা এখানে কাজ করবে আর কি, ভালোভাবে জানবে। আর লেটেস্ট ডেভেলপমেন্ট, এই সমস্ত ফিল্ডগুলোতে লেটেস্ট ডেভেলপমেন্ট কী কী হচ্ছে আর কি,
এইগুলো সম্পর্কে আইডিয়া থাকবে। আমাদের অল ইন্ডিয়াতে কিন্তু আমাদের একটা স্টুডেন্ট এরকম একটা ক্লাব আছে। তাছাড়াও আছে কি যে সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স, SAE বলে, তারা একটা ওখানে রেজিস্ট্রেশন করাতে পারে। তো ওখানে রেজিস্ট্রেশন করলে বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলো সম্পর্কে তাদের কাছে নলেজগুলো চলে আসবে। তারা যদি নতুন কিছু করতে পারে, নতুন কিছু সিস্টেম যদি ডেভেলপ করতে পারে আর কি, সেগুলো সম্পর্কে সেই রিসার্চ করতে পারবে, কাজগুলো করতে পারবে, বিভিন্ন প্রজেক্টগুলো করতে পারবে। তাহলে একটা বড় এরিয়া আছে, যে বড় এরিয়াটাকে এক্সপ্লোর করতে পারবে আর কি এখানে ছেলেরা। তাহলে আমি আশা করব যে আমার স্টুডেন্টরা এই সমস্ত ব্যাপারগুলো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। এদের উদ্যোগ তো আমি দেখছি ভালোই আছে। 4th ইয়ারের স্টুডেন্ট, 3rd ইয়ারের স্টুডেন্টদের দেখছি ভালো উদ্যোগ আছে। 2nd ইয়ারের স্টুডেন্টদের, 1st ইয়ারের স্টুডেন্টদের এরা ইনভলভ করবে। আমি চাইবো যে এরা আরও বেশি ইনভলভ হোক। অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারডিসিপ্লিনারি এরিয়া বলতে পারেন। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের একটা কোঅপারেশন দরকার হয়, যেন এখানে অন্যান্য ডিপার্টমেন্টেরও যোগাযোগ আছে। আমার এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোর ডিপার্টমেন্ট হলেও আর কি, তার সাথে সাথে এখানে অটোমোটিভ ডিজাইনের জন্য এখানে হয়তো কোনো ইন্টেলিজেন্স সিস্টেম ডেভেলপ করার জন্য আমার ইলেকট্রনিক্সের টিচাররা থাকতে পারে। আমার কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সফটওয়্যার করতে গেলে আমার কম্পিউটার ডিপার্টমেন্টের, IT ডিপার্টমেন্টের টিচাররা আছে, সবাই হেল্প করতে পারবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এখানে খুব ওয়েল ডেভেলপ হিট পাওয়ার ল্যাব আছে। এখানে প্রফেসর শান্তনু দাস আছেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এখানে আমাদের IC ইঞ্জিন পুরোপুরি ছেলেরা পুরোপুরি একদম খুলে ডিসঅ্যাসেম্বল করে, পুরোপুরি খুলে ফেলে, দিয়ে তারপর আবার নতুন করে সেটাকে অ্যাসেম্বল করে সেটাকে আবার চালানো হয়। বিভিন্ন ধরনের পার্টসের জন্য আলাদা আলাদা ল্যাব আছে। সুতরাং ছেলেরা এই সমস্ত জিনিসগুলো শেখে। প্রত্যেকটা ছেলেরা প্রত্যেক বছরই এই জিনিসগুলো করে, এই ল্যাবগুলো করে। এখানে অন্যান্য ছেলেরা আছে, অন্যান্য ইয়ারের ছেলেরা, এরাও যদি আসতে পারে, এরাও আসবে, দেখবে, এদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করবে। তাহলে আমি মনে করি যে এই যে আমাদের ক্লাবটা খোলা হলো, এই ক্লাবটা আমাদের ছাত্রছাত্রীদের মানসিক গঠনে ভালো একটা ভূমিকা নিতে পারবে। আমি চাইবো এই ক্লাবটা পরে আরও ফ্লারিশ করুক, এখানে ছেলেরা আরও ভালোভাবে কাজ করুক। ভালো, আমার মনে হয় যে ক্লাবটা ভালো কাজ করতে পারবে ভবিষ্যতে। আমরা সব রকমভাবে হেল্প করব। এখানে বিভিন্ন ধরনের যদি ইনস্ট্রুমেন্ট দরকার হয়, বিভিন্ন ধরনের ল্যাবের জিনিসপত্র কেনাকাটার দরকার হয়, এগুলো আছে। গভর্নমেন্ট তো আমাদের প্রোভাইড করে, ফান্ড প্রোভাইড করে, আমরা এখানে সেগুলো কিনে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। অন্য ক্লাবেও যেমন আমাদের গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের প্রকিউরমেন্ট করে দেওয়া হয়, সে এখানেও করা হবে। ছেলেরা শিখুক, খুব ভালো জিনিস এটা। নমস্কার, আমি দীপ বড়ুয়া। বর্তমানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বর্ষের পাঠরত। আমাদের কলেজের স্টুডেন্টদের সরাসরি অটোমোবাইল সেক্টরে যাওয়ার সুযোগ দেখতে গেলে অনেক কম, কারণ এখানে এতদিন কোনো সংগঠন বা ক্লাব ছিল না যেটা স্টুডেন্টদের জন্য একটি সামগ্রিক মাধ্যম হয়ে উঠবে। তাই আমার কিছু বন্ধু তনয় ভক্ত, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং কয়েকজন জুনিয়র শুভদীপ বোস, সর্বদমন ব্যানার্জি সবাই মিলে একটি ক্লাব গঠন করব বলে সিদ্ধান্ত নিয়েছি, যেটা এই কলেজের স্টুডেন্ট আর অটোমোবাইল সেক্টরে যে গ্যাপ আছে সেটাকে পূরণ করবে। বেসিক্যালি আমরা একটা SAE কলেজিয়েট ক্লাব তৈরি করব বলে চেয়েছিলাম, আর তার থেকেই স্টুডেন্টস অটোমোবাইল ক্লাব গঠন করার কথা মাথায় আসে। আমাদের কাজ শুরু হয় জুন মাস থেকেই। কিছু সময় অবশ্যই লাগে যে কিভাবে আমরা ক্লাবটা তৈরি করব, কিভাবে এটা কাজ করবে বা কতটা পরিমাণে কাজ করতে পারবে। সত্যি বলতে গেলে এরকম সময় একটা SAE কলেজিয়েট ক্লাব তৈরি করা খুবই কঠিন, কারণ আমরা জানি না যারা নতুন মেম্বার হয়ে এই ক্লাবে আসবে তাদের এই ফিল্ডে কতটা জ্ঞান থাকবে বা তারা কতটা পরিমাণে কাজ করতে পারবে। তাই আমরা প্ল্যান করি যে যারা নতুন মেম্বারদেরকে এই অটোমোবাইল ফিল্ডে একটা বেসিক থেকে ফার্স্ট নলেজ তৈরি করাবো এবং চেষ্টা করব যাতে তারা নতুন কিছু শিখতে পারে, যা ভবিষ্যতে আমাদের ক্লাবের পক্ষেই অনেক উপকারী হবে। সব কিছু প্ল্যান করার পর আমরা প্রিন্সিপাল ডক্টর সৌরভ কুমার দাস স্যার এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের HOD ডক্টর শান্তনু দাস স্যারের কাছে এই প্রস্তাবটি রাখি। তারা দুজনেই আমাদের প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং এই মহামারীর মধ্যেও সকল প্রকার সাহায্য করেছেন। এমনকি এই ক্লাব গঠনের পরও তারা সাহায্য করতে পিছুপা হননি। তাই আমরা সকলে তাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ফ্যাকাল্টি মেন্টরদের, যারা এই ক্লাব গঠনে অনেক যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আগামী দিনে আমাদের পাশে থেকে আরও সহযোগিতা করবেন তারও প্রতিশ্রুতি দিয়েছেন। ক্লাবের ট্রেজারার দেবাশিস বিশ্বাস স্যার এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা এই লকডাউন চলাকালীন প্রতিনিয়ত ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজন করবেন, যেখানে মেকানিক্যাল রিলেটেড স্কিল নিয়ে আলোচনা করা হবে, যেটা অবশ্যই মেকানিক্যাল ফিল্ডে অনেক কাজে আসবে।
এবং পরবর্তীকালে কি বিভিন্ন ইঞ্জিন এবং গাড়ির পার্টসের উপর প্র্যাকটিক্যাল ওয়ার্কশপের সাথে অটোক্যাড, সলিড ওয়ার্কস, ফিউশন 360, অ্যানসিস ইত্যাদির ওপর ডিজাইন মানে এইসব ডিজাইন সফটওয়্যারের ওপর ওয়ার্কশপও করাবেন। কিছুদিন হলো আমরা রিকোয়ারমেন্ট প্রসেস শেষ করেছি। এটা আসলে একটি মেম্বার সিলেকশন প্রসেস, যেখানে দুটি রাউন্ডের মাধ্যমে আমরা মেম্বার সিলেক্ট করেছি। একটি যেমন হলো অনলাইন এক্সাম, যেটা গুগল ফর্মের মাধ্যমে করা গেছে, এবার দ্বিতীয়টি হলো টেলিফোনিক ইন্টারভিউ রাউন্ড। খুব শীঘ্রই সিলেক্টেড মেম্বারদেরকে আমরা আমাদের ক্লাবে জয়েন করাবো। আমি এবং আমার দুই সহপাঠী তনয় ভক্ত, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এই ক্লাবের কনভেনার হিসাবে কাজ করছি এবং আমার সাথে আমার দুই জুনিয়র শুভদীপ বোস, সর্বদমন ব্যানার্জি তাদের সহপাঠীদের কোঅর্ডিনেট করছে। অনেকগুলো টিমও তৈরি করেছি যাতে স্টুডেন্টরা অটোমোবাইলের বেসিকটা জানতে পারে এবং একই সময় তাদের জ্ঞানের প্রয়োগও করতে পারে। টিম অনুযায়ী আমাদের বন্ধুরা স্টুডেন্টস মেন্টর হিসাবে কাজ করছেন এবং তাদের কাজগুলো যেমন হলো অটোমোবাইলের সব রকম ডিটেলস দেওয়া, গাড়ির সব রকম পার্টসের কাজ বোঝানো, অটোক্যাড, অ্যানসিস, সলিড ওয়ার্কস, ফিউশন 360 ইত্যাদির উপর কেমনভাবে কাজ করতে হয় তা শেখানো। এবং এর সাথেও থাকছে ক্লাবের কন্টেন্ট রাইটিং টিম, পোস্টার মেকিং টিম এবং ভিডিও মেকিং টিমও। এসবের সাথে আমরা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কিছু টপিক্সের ওপর পরীক্ষা নেব, যাতে প্রত্যেকেরই ইন্টারন্যাশনাল জ্ঞান বাড়ে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা কেজিইসির একটা নিজস্ব এসএই কলেজের ক্লাব তৈরি করতে পারবো, যা আমাদের কলেজকে ন্যাশনাল লেভেলের রেসি কম্পিটিশনে রিপ্রেজেন্ট করবে। সবশেষে যেটা বলতে চাই, কলেজের সব স্টুডেন্টদের কাছ থেকেই অনেক সহযোগিতা পেয়েছি এবং আশা করছি পরবর্তীকালেও পাবো। আমরা সবাই একসাথে এই যাত্রা শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো কলেজকে ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করা এবং পাশাপাশি অটোমোবাইল ফিল্ডে কিছু নতুন জ্ঞান অভিজ্ঞতা অর্জন করা, যা নিশ্চিত আমাদের সকলেরই কেরিয়ার গঠনে অনেক সাহায্য করবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। অঞ্চল কথাটি হলো একটি বিশেষ ভৌগোলিক বিশেষত্বপূর্ণ বিষয়। আমাদের দ্বিতীয় প্রতিবেদনে এই অঞ্চল বিষয়ে সংক্ষিপ্ত সুস্পষ্ট ধারণা দিচ্ছেন অধ্যাপিকা পাপিয়া আচার্য। নমস্কার, আমি পাপিয়া আচার্য, বনবিতানের পক্ষ থেকে আজকে আমার প্রথম একটা বক্তব্যই বলতে পারেন। বনবিতানের কাছে প্রথম আমি যেটা শুনেছিলাম, শিক্ষার প্রসার সংক্রান্ত ব্যাপারে তারা কিছু কাজ করছেন। তো শিক্ষার প্রসার সংক্রান্ত ব্যাপারে কাজ করার জন্য শ্রীযুক্ত গৌতম গোস্বামী মহাশয় আমাকে সর্বপ্রথম বলেন যে বনবিতানের পক্ষ থেকে কিছু বলার জন্য। তো আমি ভূগোল বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপনা করছি। সম্পূর্ণ ভূগোল বিষয়টা আমার পক্ষে উপস্থাপনা করা সম্ভব নয়। আমি আজকে এমন একটা টপিক বা ছোট্ট একটা বিষয় বলতে পারে বেছেছি, যেটাতে যারা ভূগোলের ছাত্রছাত্রী তারাও যদি কিছু লাভবান হন ভালো, আর যারা ভূগোল নিয়ে এখনো পর্যন্ত আলাদা ভূগোল নিয়ে পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করছো বা করনি, তাদের জন্য যদি কিছু ভালো লাগে, সেই জন্য আমার এই ভিডিওটা বানানো বা বক্তব্যটা রাখা। আজকে যে টপিকটা আমি নির্ণয় করেছি সেটা হলো অঞ্চল। অঞ্চল সম্পর্কে কিছু বলা। ভূগোলের ছাত্রছাত্রীরা খুব ভালোভাবেই জানে যে হোয়াট ইজ রিজিয়ন বা হোয়াট ইউ মিন বাই রিজিয়ন। অঞ্চল বলতে আমরা কী বুঝি। আমার এই অঞ্চল বিষয়টাকে চুজ করা বলতে পারে তার অন্যতম কারণ হলো যে ভূগোলের ছাত্র বা ছাত্রী, তার জন্য অঞ্চল যতটা পরিচিত একটা টার্ম, যে ভূগোলের ছাত্রছাত্রী নয় তার জন্য কম বেশি অঞ্চল টার্মটা বেশ পরিচিত। কেন পরিচিত? কারণ যেহেতু আমরা পরিবেশে থাকি, তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই অঞ্চল টার্মটার সাথে কম বেশি জানা আছে। তো স্বাভাবিকভাবে অঞ্চল বলতে আমরা কি বুঝি, যে আমরা যেখানে বসবাস করি সেটাই অঞ্চল। কিন্তু ভৌগোলিক দিক থেকে বা ভূগোলবিদরা অঞ্চল সম্পর্কে এলাবোরেট করার জন্য বা অঞ্চলকে জানার জন্য তারা অনেক রকম মতবাদ পেশন করেছেন।
তার মধ্যে যদি আমি এক কথায় বা এক লাইনে অঞ্চলের সংজ্ঞা বলতে চাই বা জানাতে চাই, তাহলে সেটা আমরা এটাই বলবো, এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট বৈশ্বিক একক। তো এই কথাটার মধ্যে আমি আবার বলছি, এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট বৈশ্বিক একক। এক বা একাধিক কথাটার মধ্যে অস্বাভাবিকত কিছু নেই, প্রত্যেকেই কম বেশি বুঝতে পারবে। সমধর্মী গুণ বিশিষ্ট বৈশ্বিক একক, সমধর্মী অর্থাৎ সেম ক্যারেক্টার বা সমান বৈশিষ্ট্য। সমান বৈশিষ্ট্য বলতে যেমন আমি বলতে পারি যে আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই দুটো কোনো হাত আছে, চোখ আছে, এই সমস্ত যে জিনিসগুলো থাকে প্রত্যেকেরই কম বেশি আছে। তো সেইগুলো দেখে আমরা চুজ করতে পারি যে আমরা মানুষ। তার মধ্যে প্রথম ডিভিশন কি, যে একটা মেল ক্যাটাগরি, একটা ফিমেল ক্যাটাগরি, অর্থাৎ ছেলে এবং মেয়ে। তাহলে সমধর্মী গুণ বলতে মানুষকে জেনারেলাইজ করা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। যখন ছেলে মেয়ে আলাদা আলাদা ভিন্ন সত্তা বলা হচ্ছে সেটা নয়। তো সেইভাবে একটা অঞ্চল আমরা বলতে পারি সমধর্মী গুণ বলতে, সেটা যে কোনো একটা প্রাকৃতিক অঞ্চলও হতে পারে, এছাড়া অন্য কোনো যে কোনো অঞ্চল হতে পারে। আমি প্রথমে প্রাকৃতিক অঞ্চলের কথাই বলছি, যেমন কোনো একটা পার্বত্য অঞ্চল, অর্থাৎ যেমন আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাই এবং চারিদিকেই প্রায় পাহাড় 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 দেখতে পাই, তখন সে অঞ্চলটাকে আমরা পার্বত্য অঞ্চল বলছি। এরকম মালভূমি অঞ্চল, আমরা যেখানে বসবাস করি সেটা সমভূমি অঞ্চল। এগুলোকে সেম ক্যারেক্টার বা সমান বৈশিষ্ট্য বলা হচ্ছে। আর তাহলে এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট, গুণ অর্থাৎ ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, সমধর্মী গুণ বিশিষ্ট বৈশ্বিক একক। বৈশ্বিক কথাটাই বোধহয় এই গোটা লাইনটার মধ্যে একটু অজানা। বৈশ্বিক কথাটা আমরা কম বেশি ক্লাস 9-10 প্রত্যেকেই গ্রামার বাংলা ব্যাকরণ যেটা বলি সেটা একটু আধটু করে এসেছি বা জানি। সেখানে প্রত্যয় বলে একটা টার্ম ছিল, যেখানে আমরা ইক বা স্নিক প্রত্যয় জানি। তা বৈশ্বিককে যদি ভাগ করা হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি, দেশযুক্ত ইক বা দেশযুক্ত স্নিক, সেটাই বৈশ্বিক। অর্থাৎ আরও যদি হালকাভাবে বলতে হয় তাহলে যা দেশ সম্বন্ধীয় তাই বৈশ্বিক। এবার ঘটনা হলো দেশ কি? দেশ তো আমরা প্রত্যেকেই জানি, কারণ আমাদের দেশ ভারতবর্ষ, আমরা দেশে বসবাস করি। তো ভূগোলে দেশকে এতটা স্বাভাবিকভাবে বলা হয় না। সেখানে দেশ অর্থাৎ স্পেস, অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে, কেবলমাত্র বসবাসটাই শেষ কথা নয়, যেখানে কিছুমাত্র উদ্দেশ্য সাধন করা হয়, তখন তাকে আমরা খুব ছোটোভাবে আমি দেশটুকু শুরু করলাম। এর আরও কিছু ক্লাসিফিকেশন আছে, যদি পরে কখনো আলোচনা করি তাহলে সেটা আরও লেভেলে ঠিক করতে পারি। তাহলে বৈশ্বিক অর্থাৎ দেশ সম্বন্ধীয় যা, তাই বৈশ্বিক। এবার তাহলে সমগ্র বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে কেবলমাত্র একটা ক্যারেক্টার থাকতে পারে বা একাধিক সেম ক্যারেক্টার থাকতে পারে, এরকম কোনো একটা সুনির্দিষ্ট বিশাল আয়তনের কোনো একটা স্থানকে বা ক্ষেত্রকে আমরা যেখানে বসবাস করে বিশেষ উদ্দেশ্য সাধন করতে পারি, সেরূপ স্থানকে বা ক্ষেত্রকে বা এলাকাকে আমরা অঞ্চল বা রিজিয়ন বলে আইডেন্টিফাই করছি। এটা হলো সবার জন্য, যারা ভূগোল নিয়ে পড়ে বা যারা ভূগোল নিয়ে পড়ে না, সবার জন্য রিজিয়ন বা অঞ্চল কি। আর যারা ভূগোল নিয়ে পড়ে তারা প্রত্যেকেই অঞ্চলের একাধিক ডেফিনেশন জানে, তারা প্রত্যেকটা আলাদা আলাদা জিওগ্রাফির ভিউ থেকে তারা অনেক রকম কিছু করেছে, সেগুলো জানে। সেই হিসাবে আমরা অঞ্চলের একাধিক সংজ্ঞা দিতে পারি। কিন্তু অঞ্চলকে ভাবার জন্য বা সৃষ্টি করার জন্য দুটো উদ্দেশ্যকে আমরা গ্রহণ করি। যে উদ্দেশ্য দুটোর মধ্যে একটা অন্যতম হলো, যেখানে বলা হয় যে অঞ্চলের একটা বাস্তবিক ভিত্তি আছে যেখানে আমরা বসবাস করি, অর্থাৎ আমরা যে স্থানটাকে দেখতে পাচ্ছি সেটাই হলো অঞ্চল। কিছু কিছু ভৌগোলিক বলে শুধুমাত্র যেখানে বসবাস করছি সেটাই শেষ কথা নয়, সেই স্থানের ওপর যদি আমরা কোনো উদ্দেশ্য সাধন করতে পারি তখন সেটা অঞ্চল। এবং দুজনা বা দুরকম দিকই আমরা এখানে সমানভাবে গ্রহণযোগ্য করে নিয়েছি।
তাই এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা অঞ্চলকে দুটো ভিউ দিতে পারি বা দুটো মতবাদ দিতে পারি। একটা হলো সাবজেক্টিভ ভিউ আর একটা হলো অবজেক্টিভ ভিউ। সাবজেক্টিভ ভিউ অর্থাৎ যেটা আধ্যাত্মিক বিষয়, যেখানে সেটা আরেকটু ইলাবোরেটলি আমরা বলবো, আর একটা হলো অবজেক্টিভ ভিউ যেটা নিরপেক্ষ। সাবজেক্টিভ ভিউ যেখানে মনে করা হয় কোনো স্থান, সেটা স্বাভাবিকভাবে যে কোনো স্থান বসবাস করলেই হলো, কিন্তু তার যে প্রকৃত সত্তা আছে, তার যে প্রকৃত বাস্তব অবস্থান আছে, সেইটা এক নজরে বা স্বাভাবিকভাবে সেভাবে বোঝা সম্ভব নয়। কিন্তু অবজেক্টিভ ভিউতে বা নিরপেক্ষ মতবাদ হিসাবে আমরা যেটা বলি, যেখানে আমরা বসবাস করার জন্যই কেবলমাত্র বসবাস করি না, বসবাস করে কোনো উদ্দেশ্য সাধন করি, তখন তাকে আমরা অবজেক্টিভ ভিউ বলি। অর্থাৎ একটু জটিল লাগছে শুনতে, আর একটু সহজ করে যদি বলতে চাই তাহলে বলতে পারি অবজেক্টিভ ভিউতে অর্থাৎ যার বাস্তবিক ভিত্তি আছে, মানে আমি যে কোনো একটা প্লটে বসবাস করি, আমার একটা ল্যান্ডমার্ক আছে, আমরা জানি জমির পর্চা হয়, জমির দলিল হয়, তারপরে মৌজা ম্যাপ, এগুলো আমরা জানি। অর্থাৎ এরকম কিছু হয়, অর্থাৎ এর মাধ্যমে আমি দেখাতে পারি যে আমার ল্যান্ডটার একটা রেকর্ড আছে, একটা বাস্তবিক ভিত্তি আছে, আমি বসবাস করি। এরকম আর একটা কারণও আমরা জানি যেটা খাস জমি, সেখানেও অনেকে বসবাস করে, কিন্তু তিনিও যেমন বসবাস করছেন, তার সমস্ত দৈনন্দিন ক্রিয়াকলাপ করছেন, আমি আমার পর্যাযুক্ত ল্যান্ডমার্কযুক্ত জমিতে বসবাস করেও সেম ক্রিয়া করছি। তাহলে ওটা ওনার অঞ্চল, এটা আমার অঞ্চল, তাহলে দুদিক থেকেই আমরা অঞ্চলের উপরেই বসবাস করছি। তাহলে সাবজেক্টিভ ভিউ আর অবজেক্টিভ ভিউ কি? সাবজেক্টিভ ভিউ হলো অনেকটা খাস জমির মতো আমরা বলতে পারি, অর্থাৎ যেখানে অঞ্চল আছে, যেখানে বাস্তবিক ভিত্তি আমরা সাদা চোখে বা খালি চোখে দেখতে পাচ্ছি, যেখানে বাস্তবে অবশ্যই সেখানে কেউ বসবাস করছে, কিন্তু তাকে যদি একটা পর্চা দিতে বলি, একটা ম্যাপ দিতে বলি, বা ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ম্যাপে যদি দেখাতে বলি তার স্থানটা, সেটা রেকর্ডভুক্ত নয়, তখন সেটার বাস্তবিক অস্তিত্ব আর থাকছে না। এইরকম ভাবে তখন সেটাকে আমরা সাবজেক্টিভ ভিউ এর মধ্যে আনছি। আর অবজেক্টিভ ভিউতে আমি সমস্ত কিছু তার বাস্তবিক ভিত্তি দেখাতে পারছি, যাকে ম্যাপের মধ্যে অঙ্কিত করতে পারছি, তখন তাকে আমরা অবজেক্টিভ ভিউ বলে দাবি করছি। তাই দুদিক থেকেই বলা যায় যে দুদিক থেকেই ভৌগোলিকরা অঞ্চল হিসাবে যে মতামত পেশন করছেন, দুদিক থেকেই তারা ঠিক। এবং তাকে যদি আরও এলাবোরেটলি আমাদের জানতে হয়, তাহলে আমাদের অঞ্চলের শ্রেণীবিভাগের দিকে যেতে হবে। তো অঞ্চলের শ্রেণীবিভাগটা যাওয়ার আগে আমি অঞ্চলের নেচার সম্পর্কে কিছু বলতে চাইছি। তাহলে অঞ্চলের প্রকৃতি, অঞ্চলের নেচার কি কি হবে? প্রথম যে নেচারটা হবে সেটা হলো সমধর্মী ভূমি, অর্থাৎ সুনির্দিষ্ট একটা বা একাধিক একই রকমের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার থাকবে। সেকেন্ড কি, অঞ্চলকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ একটা বৃহৎ অঞ্চলকে মাঝারি অঞ্চল, ক্ষুদ্র অঞ্চল, এরকম একাধিক ভাগে ভাগ করতে পারি। তবে এটাও আমরা বলতে পারি অঞ্চলের কিন্তু কোনো সুনির্দিষ্ট সীমা হয় না, সেটা প্রাকৃতিক অঞ্চলের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। কেন বেশি গ্রহণযোগ্য? আমি বলতে পারি না একটা মরুভূমি অঞ্চল, আমি একটা স্কেল বা একটা বাউন্ডারি টানলাম, টেনে বলে দিলাম এইখানেই আমার মরুভূমি অঞ্চল শেষ, সেটা আমি বলতে পারি না। কারণ হঠাৎ করে একটা অঞ্চল শেষ হয়ে যেতে পারে না, তার কিছু রেশ, তার কিছু প্রভাব কিছু না কিছু পার্শ্ববর্তী অঞ্চলেও বর্তমান থাকে, যার জন্য আমরা বিভিন্ন রকম উদাহরণ দেখতে পারি। যেমন মরুদ্যান, অর্থাৎ মরুভূমির মধ্যে না সেটা পুরোপুরি সমভূমি, না সেটা পুরোপুরি মরুভূমি, তাহলে তার একটা যে রেশ থেকে যাচ্ছে, একটা অঞ্চলের রেশ থেকে যাচ্ছে। হঠাৎ করে মরুভূমি অঞ্চল থেকেই যে সমভূমি অঞ্চল একটা মানে নর্মাল একটা সমভূমি অঞ্চল শুরু হয়ে গেল, সেটা হওয়া খুব সহজে স্বাভাবিক নয় বা হতে পারে না। তাই আমরা কোনো স্কেল দিয়ে মরুভূমি বা কোনো একটা প্রাকৃতিক অঞ্চলকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে পারি না। বা এটাও আমরা বলতে পারি কোনো প্রাকৃতিক অঞ্চলের মধ্যে আমরা সুনির্দিষ্ট একটা রাজনৈতিক রেখাও টানতে পারি না। কেন টানতে পারি না? তার একটা ছোট্ট উদাহরণ, যেমন আমাদের ভারত আর পাকিস্তান দুজনের মধ্যেই ধর্মভূমি আছে। যদি আমরা সুনির্দিষ্ট করেই টানতে পারতাম, তাহলে পাকিস্তানের মধ্যে ধর্মভূমি যেত না, আদারওয়াইজ ভারতের মধ্যে ধর্মভূমি আসতো না। কিন্তু দুজনের মধ্যেই মরুভূমি আছে, হুইচ মিনস তাহলে আমরা একটা
প্রাকৃতিক অঞ্চলের মধ্যে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক সীমারেখাও টানতে পারি না। এইগুলো আমরা অঞ্চলের নেচার বা ক্যারেক্টার হিসেবে বলতে পারি। এবার ঘটনা হলো বৈশিষ্ট্য, যেমন আমি একটা এর আগে বললাম পার্বত্য অঞ্চল একটা বৈশিষ্ট্য বললাম, তাহলে একই রকমভাবে মনে হতে পারে কোনো একটা অঞ্চল যেখানে পাহাড় সেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে না, বা সমভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে না, মালভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে না, এইগুলোর মাধ্যমে তাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি না। তখন আমরা কীভাবে তাকে আইডেন্টিফাই করব? তখন আমরা কেবলমাত্র প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অঞ্চলকে আইডেন্টিফাই না করে সাংস্কৃতিক দিক থেকেও অঞ্চলকে আইডেন্টিফাই করতে পারি, বা আদারওয়াইজ অর্থনৈতিকভাবেও আমরা যে কোনো একটা অঞ্চলকে আইডেন্টিফাই করতে পারি। যখন আমরা অঞ্চলের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করবো তখন সেটা আরও আমাদের কাছে ক্লিয়ারলি ব্যাপারটা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এইখানে আমরা অঞ্চলের আপাতত যেটুকু জানলাম সেটা হলো অঞ্চলের ডেফিনিশন, অঞ্চল কীভাবে তৈরি হচ্ছে তার উপর একটা মতবাদ, আর অঞ্চলের কিছু নেচার, এই অবধি জানলাম। যদি শিক্ষার প্রসার সংক্রান্ত এই অনুষ্ঠানে এটা কোনোভাবে সাহায্য করে, তাহলে আমি পরবর্তীতে অবশ্যই অঞ্চল নিয়ে আরেকটু বেশি ইলাবোরেটলি ডিসকাস করবো, বা অঞ্চলের শ্রেণীবিভাগ নিয়ে আরেকটু বড় করে বলবো। আজকের মতো এখানেই শেষ করছি।